সবটা দেখে শুনে আমার যা যা মনে হচ্ছে আমি তোমাদের সবাইকে বলছি। আমার যদি কোনো ভুল হয় তাহলে তোরা শুধরে দিস। কুণালদার এই বাড়িতে আসার পর দিদিকে ভালো লেগেছে এই কথাটা একেবারেই ভুল। কুণালদার দিদিকে ভালো লাগতো সেটা আমি জানতাম, অনেক আগে থেকেই জানতাম, কিন্তু সেই ভালো লাগাটা যে শুধু ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সেটা আমি জানতাম না। আর দিদি কি বললো জানো একটু আগে, কুণালদাকে কেশবের মতো দেখতে, কুণালদার বাড়ি বসিরহাট, এইসব কারণে আমার দিদির কুণালদার প্রতি ফিলিংস এসেছিল। এগুলো কিন্তু একেবারে ভুল, মানে মিথ্যে কথা। দিদি আর কুণালদার সম্পর্কটা ছিল কলেজের টাইম থেকে। তখন থেকেই ওদের বন্ধুত্ব। আমি তো একবার দিদি আর কুণালদার একটা ছবি দেখতে পেয়ে দিদিকে চার্জও করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম কি। দিদি তখন নর্মাল বন্ধু বলে কাটিয়ে দিয়েছে। তারপর ওর সঙ্গে দিদির বিয়ের দিন দিদি পালিয়ে যায় আর কুণালদাকে বিয়ে করে। এবার আমি যেহেতু কুণালদাকে আগে থেকে চিনতাম এবং আমি একেবারেই কুণালদাকে যেহেতু পছন্দ করতাম না, তাই বলা যায় ওই ঝামেলা এড়ানোর জন্যে আমার দিদি কেশবের আগমন ঘটায়। কুণালদার সব নাম পরিচয় সমস্তটা গোপন করে। আসলে আমার দিদির জীবনে কেশব বলে কেউ কোনোদিনও ছিলই না। বর্ষা, তুই এভাবে দিনের পর দিন আমাদের ঠকিয়েছিস মা। কুণালি কেশব সেজে আপনাদের বাড়িতে যেত আর গিয়ে দেখা করে আসতো, কিন্তু ও কখনো আমাদের মুখোমুখি হয়নি। যতবার ওরা জানতে পারতো যে আমরা বাড়িতে আসছি, কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে দিদি আর কুণালদা ঠিক পালিয়ে যেত। তোমাদের মনে আছে অষ্টমঙ্গলের ঘটনাটা? হ্যাঁ মনে আছে? সেই দিন কি হয়েছিল, আমি মানে বাড়িতে পৌঁছানোর আগেই বাথরুমের জানলা দিয়ে নাকি কুণালদা মানে কেশব পালিয়ে যায়। কি অদ্ভুত। ছি বর্ষা, এভাবে নিজের বোনের কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে তোমার লজ্জা করতো না? তার উপর আবার ওকে সবার সামনে নানান ভাবে তুমি ছোট করতে। হে সবকিছুই বোধহয় নিজের চোটটামি ঢাকার জন্য করতে, তাই না? তুমি ঠিক বলেছো কথাটা রোশনিদি। আমার দিদি বরাবরই নিজের দোষ থাকবে বলে আমাকে ছোট করে এসছে। যাই হোক, তারপর আমি যখন এই বাড়িতে প্রথম কুণালদাকে দেখি আমিও খুব অবাক হয়েছিলাম, আমিও প্রচন্ড শকড হয়েছিলাম। আর কুণালদা সে তো আমার সঙ্গে দেখা হওয়ার পরে কি সুন্দর একটা গল্প আমাকে বানিয়ে বলেছিল, আর আমিও বোকার মতো সেসব বিশ্বাস করেছিলাম। আমার দিদিকে কুণালদা নাকি ভালোবাসতো, দিদির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে বলে কুণালদা প্রচন্ড কষ্ট পেয়েছে, এবার ও জীবনটা নতুনভাবে শুরু করতে চায়, ক্যারিয়ারের দিকে মন দিতে চায়, কত কিছু বাবা। এবার কেশবকে যেহেতু আমি কোনোদিনও দেখিনি, আমার বরাবর ওকে নিয়ে মানে প্রচুর কিউরিওসিটি ছিল।
মানে জানার আগ্রহ ছিল যে ওর মুখটা কেমন, ও দেখতে কেমন। কারণ যতবার আমি কেশবকে মিট করার চান্স পেতাম, আমি কিছু না কিছু ভাবে সেটা মিস করতাম। সম্ভবত কত বছর পুজোর আগে আমি দিদিকে দেখি একজন ভদ্রলোকের সঙ্গে শপিং করছে। তো আমি ধরে নিলাম ওই ভদ্রলোকই কেশব, মানে দিদির বর। ভদ্রলোক? ও আচ্ছা, রকি আমার ভাগ্নে। বর্ষা আমার ভাগ্নের সাথে শপিং করতে বেরিয়েছিল আর ফিরে এসেছিল একদম বেহেড মাতাল হয়ে। ঠিক আছে, তো দিদি আর কুণালদা তো বেশ নির্বিঘ্নেই ছিল, কোনো প্রবলেম ছিল না ওদের জীবনে। সমস্যাটা তৈরি হয় এই নতুন কোম্পানি খোলা নিয়ে, তাই না? কেদার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের ইনভেস্টাররা বুঝে গেল যে কোম্পানিটা অ্যাকচুয়ালি ফ্রড, টাকা ফেরত পাওয়ার কোনো আশাই নেই। তারা এলো আমাদের থানাতে কমপ্লেন করতে। আমি যদিও তাদেরকে বসিরহাট থানায় রেফার করে দিই। আমার তখন বিন্দুমাত্র আইডিয়া ছিল না যে এই কোম্পানিটা আমার দিদির। পরে খবরের কাগজে আমি ঘটনাটা ডিটেলে পড়ি এবং পিসেমশাইয়ের থেকেও বাকিটা জানতে পেরেছিলাম। আমি যদি খুব ভুল না হই, তাহলে পিসেমশাই যেদিন আমার দিদিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই দিনই আমার দিদি সিদ্ধান্ত নিয়েছিল এই বাড়িতে এসে থাকার। প্রথমে মিথ্যে অ্যাক্সিডেন্ট, তারপর মিথ্যে আত্মহত্যার গল্প বলে এমনভাবে প্ল্যানটা সাজালো যাতে আমি একেবারে গলে যাই আর ওকে এই বাড়িতে আশ্রয় দিই। হ্যাঁ, কিন্তু বকুল, আমাকে কয়েকটা কথা বলতো। আচ্ছা, আমি ধরে নিলাম যে বর্ষা ফ্রড, বর্ষা লুকোবার চেষ্টা করেছে, সবটাই মানলাম। কিন্তু এই সবটাই তো ও নিজের বারাসতের বাড়িতে গিয়ে করতে পারতো, সেখানে গিয়ে তো লুকোতে পারতো। তোর চোখের সামনে যদি এগুলো না করতো, তাহলে হয়তো এত সহজে ওরা ধরা পড়তো না। কিন্তু সেইটা না করে আমাদের এই বাড়িতে এখানে এসে থাকার ইচ্ছেটা, এই উদ্দেশ্যটা কি আমি বুঝলাম না তো। আমার ক্ষতি করাই ছিল আমার দিদির একমাত্র উদ্দেশ্য। এসব তুই কি বলছিস বকুল? হ্যাঁ, মানে বর্ষা তোর ক্ষতি করার জন্য? বিশ্বাস করো, আমি যেটা বলছি সত্যি বলছি। মা, আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি যে আমার দিদি আমার ক্ষতি চাইতে পারে। আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি যে এটা সম্ভব। কিন্তু আমাকে রোশনিদি প্রথম এই কথাটা বোঝায়। রোশনিদি প্রথম আমাকে ক্লিয়ার করে দেয় যে আমার দিদির অ্যাকচুয়াল মোটিভটা ঠিক কি। হ্যাঁ মাসিমা, বকুল একদম ঠিক বলছে। আমি প্রথম বর্ষার ইন্টেনশনটা বুঝতে পেরেছিলাম, কারণ আমি জানতাম বর্ষা বকুলকে কতটা হিংসে করে। একে তো এরকম একটা মেডিকেল ইস্যু, তার উপর শ্বশুরবাড়ি সম্পর্কে এরকম একটা ভয়ঙ্কর গল্প। আমার দিদি খুব ভালো করে জানতো যে আর যাই হোক, ও
ওর দিকে কেউ কোনোদিনও আঙুল তুলবেই না। আর যদি কেউ আঙুল তুলেও ফেলে তাহলে সবাই উল্টে তাকেই দোষারোপ করবে, যেটা অ্যাকচুয়ালি রোশনিদির সঙ্গে হয়েছে। আর ঠিক এই জিনিসটাকে কাজে লাগিয়ে লক্ষ্মী পুজোর দিন আমার দিদি আমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল। আমার প্রথম থেকেই বর্ষার উপর সন্দেহ হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে ও যেভাবে বকুলকে সন্দেহ করে ও বকুলের ভালো কিছু করতে পারে না। তোমার কাছে কোনো প্রমাণ আছে রোশনিদি যে কাজটা আমি ইচ্ছা করে করেছি? নেই তো? বকুল, বর্ষারা যে এত টাকার গন্ডগোল করছে এই সন্দেহটা তোমার আগে কখনো হয়নি? হয়েছিল দিদি ভাই, আগের দিন রাতে। দাদা ভাই, তোমার মনে আছে আমি খবরের কাগজটা নিয়ে চলে গেছিলাম? হ্যাঁ। আমি ওটা ভুল করে নিয়ে যাইনি, আমি ওটা ইচ্ছে করে নিয়ে গিয়েছিলাম, কারণ আমার কিছু জানার ছিল। আর কুণালদা তোমাদের যে কাগজটা দেখায় তার সামনের পাতার একটা জায়গা পুরো কাটা ছিল, মনে আছে? বাবা, ওখানে কোনো ফিল্ম স্টারের ছবি বেরোয়নি। ওখানে পিসে মশাইয়ের ঘটনাটা ডিটেলে লেখা ছিল, যেখানে স্পষ্ট এটা মেনশন করা ছিল যে পিসে মশাই এই ঘটনার দায় যাবে। ওদের আসল রূপটা কেউ জানতেই পারবে না। এবং ঠিক সেই কারণে আমাদের বাড়ির ড্রাইভার স্বপন দাকে টাকা দিয়ে প্ল্যান করেছিল যাতে মা আর ঠাম্মি আর টুম্পা মাসি গাড়িতেই আটকে থাকে। ওরা বিয়ে করে হানিমুন চলে যাওয়ার আগে অবধি মা ঠাম্মিরা যাতে এখানে পৌঁছতেই না পারে। আর সত্যিটা সবার কাছে চাপাই থাকবে। তার মানে কুণাল বর্ষা ঘুষ দিয়েছিল স্বপনকে তোর মা ঠাম্মির ক্ষতি করবার জন্য? হ্যাঁ কাকিমণি, রোশনিদি নিজের কানে ওদেরকে এই কথাগুলো বলতে শুনেছে। তারপর বকুলের সাহায্য নিয়ে আমি জিপিএস ট্র্যাক করি আর নিজে গিয়ে মা ঠাম্মিকে নিয়ে আসি।
কুণালদাকে আমরা যতবার বলছিলাম যে পিসে মশাইকে ফোন করে বিয়ের খবরটা দাও, ততবার কুণালদা ঠিক কিছু না কিছু করে এড়িয়ে যাচ্ছিল। সন্দেহটা আমাদের তখনই হয়। আর তারপরে আমি, রোশনিদি আর ও মিলে প্ল্যান করি। তোমার দিদির রহস্য উদ্ঘাটনে পিসে মশাইয়ের কি ভূমিকা থাকতে পারে? উনি কি জানেন বর্ষা সম্পর্কে? এক মিনিট, তখন তোমরা বলছিলে পিসে মশাইয়ের সেক্রেটারির নাম বর্ষা, আর বর্ষাকেও কি সব প্রশ্ন করলে? তাতে বর্ষার আবার মুড অফ হয়ে গেল। তার মানে তোমরা সন্দেহ করছো ওই মহিলা? দিদিভাই, আমি তোকে পরে সবটা বুঝিয়ে বলবো, কিন্তু আগের কাজ আগে। বকুলের আইডিয়াটা খুবই ভালো, কিন্তু বকুল, একটা প্রবলেম আছে। পিসে মশাইয়ের সঙ্গে আমাদের আগেকার মতো সম্পর্ক নেই, ইনফ্যাক্ট যোগাযোগও নেই। তো আমরা যদি ওনাকে ইনভাইট করি, উনি আসবেন কেন? আমি যা যা ভাবছি সেসব যদি সত্যি হয়, তাহলে পিসে মশাই আসতে বাধ্য। কিন্তু পিসে মশাইয়ের নাম্বার পাবো কোথা থেকে? বাবাকে তো জিজ্ঞাসা করা যাবে না। আর তোমরা কি ভাবছো কুণালকে জিজ্ঞাসা করাটা কি? কুণালদাকে এসব ব্যাপারে কিচ্ছু বলা যাবে না। নাম্বার পাওয়া নিয়ে প্রবলেম হবে না, আমি আছি তো, আমি ঠিক জোগাড় করে নেব। কিন্তু ওনাকে বলবোটা কি? এটাই বলবে যে কুণালদা বিয়ে করছে আর তুমি এই বাড়ির তরফ থেকে ওনাকে নেমন্তন্ন করছো, ব্যাস। এত কিছু যখন জেনে গেছো বকুল, তখন আমারও একটা কথা শুনে রাখো। এরা শুধু তোমাদেরকে মাথায় টুপি পরায়নি, এরা আমাকে দেউলিয়া করে ছেড়েছে। এমনকি যেদিন আমার বাড়িতে লোকজন হামলা করে, সেদিনের আগ পর্যন্ত বর্ষা একবারের জন্য আমাকে বুঝতে দেয়নি যে তুমি ওর আপন বোন। এটা ঠিক, আমি যে তোমাকে খুব একটা পছন্দ করতাম তা নয়। রজতাবু বাবুর কেসটার পর তুমি আমার পার্টি মেম্বারদেরকে হেনস্থা করতে পারো, বিপদে ফেলতে পারো, সেই ভয়ে ভীত ছিলাম। আর তোমার দিদি ছিল আমার পার্সোনাল সেক্রেটারি, সেজন্য তোমার সম্পর্কে আমি ওকে অনেক কথা বলতাম। কিন্তু বিশ্বাস করো, বর্ষা তোমার সম্পর্কে, তোমার বাড়ির লোকজনের ব্যাপারে, এমনকি মা ঠাকুমার ব্যাপারে একটা কথাও আমার সামনে কোনো দিন উত্থাপন করেনি। তোমার দিদির ব্যাপার তোমরা কিভাবে নেবে সেটা তোমাদের নিজেদের ব্যাপার। এই বিষয়টা আমি পুরোপুরি তোমাদের উপর ছেড়ে দিলাম। কিন্তু আমি যেটা বুঝি, ওই শয়তানের কাছ থেকে সমস্ত টাকা আদায় করে ওকে আমার বাড়ি আর জীবন থেকে সারা জীবনের মতো লাথি মেরে বের করে দেব। ওর জন্য আমার সবকিছু গেছে, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, বাড়ি ঘর সবকিছু। এখনো কত মানুষ তাদের টাকার জন্য আমার বাড়িতে ধর্ণা দিচ্ছে। ওকে আমি কিছুতেই ছাড়ব না। ওঠ, এই ওঠ। কেদারদা ব্যাস থামো এবার, আর মেরো না। ওর জন্য তোমার মায়া হচ্ছে? হতেই পারে, তুমি ওর মামা, কিন্তু ও আমার সঙ্গে যা যা করেছে, ওর প্রতি আমার বিন্দু মাত্র মায়া নেই। তুমি ভুল করছো কেদারদা, আমাদের কারোরই ওর ওপর আর কোনো মায়া নেই। আমরা কেউই ওকে ক্ষমা করছি না। কিন্তু কি জানো, এই বয়সের ছেলেকে মারধর করে শোধরানো যায় না। আমার কি মনে হয় জানো, আমরা তোমার জীবনে একটা অভিশাপের মতন। আমাদের দিক থেকে কোনোদিনই তোমার ভালো কিচ্ছু হয়নি। ভেবেছিলাম কুণালটাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেব, আমার ঋষি আর রোহনের মতো।
কুণাল, তুই শুধু তোর বাবার নয়, আমাদেরও মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছিস। আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ, চিরদিনের মতো। বড়বাবু, খবরদার, খবরদার তুই আর আমাকে মামা বলে ডাকবি না। আমি তোর কেউ নই।